মায়া ভাত মাখিয়ে আলগোছে ভাতের লোকমা তুলে ধরেছে অসীমের মুখের সামনে। সামান্য হাত কাঁপছে মায়ার, লজ্জাও করছে ভীষণ। যেন এক্ষুনি মাটি ফাঁক হলে তাতে ঢুকে পড়বে সে। শরীর ঘেমে অস্থির, নাকের ডগায় ঘাম জমে গেছে। চোখ মুখে কি ভীষণ লজ্জার আভা ছড়িয়ে পড়েছে। তবু মেয়েটা শক্ত হয়ে বসে আছে। অসীম আর চোখে দেখে মায়ার অবস্থা বেশ ভালোই বুঝতে পারছে সে। তবু ইচ্ছে করছে আরও একটু অস্বস্তিতে ফেলতে, কিন্তু মায়া হয় এক প্রকার অস্বস্তি থেকে বাঁচাতে কি করা যায় সে নিজে বুঝতে পারছে না। অসীম ভাত মুখে নেয়, তারপর ইচ্ছে করে কাশতে থাকে। ভাত যেন গলা আটকে গেছে। মায়া হন্তদন্ত হয়ে পানি ঢালতে থাকে। কাশি থামাতে অসীমের মাথার তালুতে হাত রাখে। কাশি থামে না অসীমের। খানিকক্ষণ পর ঢক ঢক করে পুরো জগের পানি শেষ করে ফেলে। পানি খাওয়া শেষে অন্যমনস্ক হয়ে ফোন চালাতে থাকে। আগের অবস্থা থেকে পরিবর্তন আসে মায়ার। এতক্ষণে অস্বস্তি বোধ চলে গেছে। অসীম আর চোখে দেখে মায়াকে। দেখতে বেশ লাগছে, প্রতিদিনই লাগে, হয়তো আজ একটু বেশি ভালো লাগছে। নতুনভাবে প্রেমে পড়ে যায় অসীম, যেটা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত হয়। আজ মায়ার পরনে আকাশি রঙের ফিনফিনে সুতি শাড়ি, হাত খোঁপা করা চুলগুলো এলোমেলো হয়ে আছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। ঘন পাপড়িযুক্ত আঁখি যুগল মেলে একটু পরপর লুকিয়ে খেয়াল করছে অসীমকে। মাঝে মাঝে চোখ পড়ে যাচ্ছে দুজনের। অসীম জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, মিটমিট করে হাসে। আগে মায়া শাড়ি পরে থাকতে পারত না, এখন অভ্যাস হয়ে গেছে। শাড়ি জিনিসটা অসীমের প্রিয় বলেই সে কষ্ট করে অভ্যাস করেছে। রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হয়। কখনো কখনো শাড়ি পেঁচিয়ে যায় সর্বাঙ্গে, কখনো আবার আঁচল খুলে পড়ে থাকে অসীমের পিঠের নিচে। সকালে ঘুম থেকে উঠে অস্বস্তিতে পড়ে যায় নিজের বেহাল অবস্থা দেখে। দাঁত দিয়ে জিভ কাটে, কি এক লজ্জার বিষয়। মায়া উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, প্রাণ ভরে শ্বাস নেয়। অসীমের দিকে না তাকিয়ে এক প্রকার অনুরোধ নিয়ে বলে, আজ রাতে আমার সাথে চাঁদ দেখবেন? আগে মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত জেগে চাঁদ দেখতাম আমি। ঘরের জানালা খুলে দিলে আলো এসে পড়তো ঘরের মেঝেতে। আমি জানালার ধারে বসে থাকতাম। মাঝে মাঝে কলি এসে থাকতো। কলি, আমি, পলাশ, মা সবাই মিলে জ্যোৎস্না বিলাস করতাম। চাঁদের আলো গায়ে মাখতাম। আজ আপনার সাথে চাঁদ দেখতে চাই, দেখবেন? অসীম আলগোছে মায়ের পাশে এসে দাঁড়ায়। মিষ্টি এসে বলে, চাঁদ দেখার জন্য আমার রাত অবধি অপেক্ষা করতে হয় না। আমি প্রতিদিন, আমি প্রতি রাত সবসময় চাঁদ দেখি। তবে গভীর রাতে চুপি চুপি চাঁদ দেখাটা একটু আলাদা। গভীর রাতে চাঁদ যখন ঘুমিয়ে যায় তখন চাঁদের সৌন্দর্য লক্ষ কোটি গুণ বেড়ে যায়। আমি জেগে থাকি সেই সুযোগের অপেক্ষায়। মন ভরে চাঁদ দেখি। মাঝে মাঝে চাঁদের গায়ে কলঙ্কে লেপে দেই। আমার একান্ত ব্যক্তিগত চাঁদকে আমি চোখ বুঝলেও দেখি। মায়া হা হয়ে তাকিয়ে থাকে অসীমের দিকে। অসীমের এমন ছন্নছাড়া কথার মানে মায়া বুঝে যায় অতি সহজেই। নিজের বেলাতেও মিলে যায় কথাগুলো। তার মানে মায়া শুধু একা না, অসীম নিজেও এ কাজটা করে। মনের অজান্তে হেসে ফেলে মায়া। ভার্সিটির পুরনো সব বন্ধুদের নিয়ে আজ জমজমাট একটা আয়োজন করা হয়েছে। লেখাপড়া শেষ করার পর সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছিল। হাতে গোনা কাছের কিছু বন্ধু বান্ধব ছাড়া কারোর সাথেই তেমন দেখা সাক্ষাৎ নেই। সবাই মিলে অনেক দিন হলো ঠিক করেছে এমন কিছু করার। অসীম খুব আগ্রহ দেখায়নি, তবে সকলের মন রক্ষার্থে আসতে হয়েছে। একসময় ভার্সিটির সব মেয়েদের পছন্দের শীর্ষে ছিল এই অসম্ভব রকমের বিনয়ী আর মেধাবী পুরুষ অসীম সাফায়াত। বন্ধু বান্ধব থেকে শুরু করে ছোট বড় সবার পছন্দের তালিকায় থাকতো একটাই নাম, আর সেই সকলের প্রিয় অসীম সাফায়াতকে ছাড়া কেউ এমন কিছু ভাবতেও পারে না। শুধু শুধু তার একার জন্য সবার আনন্দ মাটি হবে বলে অসীম আজ এসেছে।
মূলত এখানে না আসার প্রধান কারণ ছিল মায়া। সে চায় না তার প্রাণভোমরাটা কোনোভাবে কষ্ট পাক। মেধা নামক কোনো অপ্রয়োজনীয় ব্যক্তির কারণে সে চায় না তার ভালোবাসার মানুষটির মনে কোনো মন খারাপের আঁচ লাগুক। কিন্তু মায়া নিজে থেকে অসীমকে পাঠিয়েছে যাতে করে অসীম কিছুটা স্বস্তি অনুভব করে। মায়াকে সাথে আনার কথা ছিল অসীমের, সবাই খুব করে বলে দিয়েছিল। বন্ধু বান্ধব বেশ আগ্রহ নিয়ে মায়াকে দেখতে চেয়েছিল। কম বেশি সবাই জেনে অসীম ভালোবেসে জলজন্ত একটা ছোট্ট পরী বিয়ে করে এনেছে, যাকে নাকি একবার দেখলে বারবার দেখার ইচ্ছে জাগে। সবাই ভেবেছিল মায়া আসবে, বিশেষ করে মেয়েদের মাঝে মায়াকে দেখার তীব্র উত্তেজনা কাজ করছিল, যাদের কিনা অসীমের বিয়ের খবর শুনে মন ভেঙে গিয়েছিল। কিন্তু মায়া আসেনি, অসীম নিজে থেকে আনেনি। সে চায়নি তার সব বন্ধুদের সাথেই মায়ার পরিচয় হোক, তারা মায়ের সাথে কথা বলুক। তবে তার না আসাতে কেউ একজন বড্ড খুশি হয়েছে। কালো রঙের জামদানি শাড়ি পরেছে মেধা, মুখে হালকা প্রসাধনী, চুলগুলো আঁটো সাঁটো করে খোঁপা করা, কপালে ছোট্ট একটা কালো টিপ। ফর্সা গায়ের রংটা যেন আরও খানিকটা উজ্জ্বল হয়ে উঠেছে। অসীম যে কালো রং পছন্দ করে তা মেধা জানে, তাই আজ এসে কালো বেছে নিয়েছে। অসীমের আশেপাশে ঘুরঘুর করছে মেধা, কিন্তু অসীমের সেদিকে কোনোভাবেই নজর পড়ছে না। অসীম সাজ্জাদ সহ বেশ কজন মিলে কোন একটা মজার বিষয় নিয়ে প্রচুর হাসাহাসি চলছে তাদের মাঝে। হঠাৎ মেধাকে ইশারা ডাকে সাজ্জাদ। মেধাও যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। এক মুহূর্ত দেরি না করে চলে যায় অসীমের মাঝে আড্ডার অংশীদার হতে। সাজ্জাদ হাঁ করে তাকিয়ে দেখে মেধাকে। কিরে, হঠাৎ বাঙালি সাজ্জে? সব ছেলেদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতলব নিশ্চয়ই। মেধা অসীমের দিকে তাকিয়ে খানিকটা নরম সুরে বলে, সবার মাথা না, শুধু একজনের। অসীমের মুখোমুখি দাঁড়িয়ে মেধা জিজ্ঞেস করে, কেমন আছো সাফায়াত? অসীম হালকা হেসে উত্তর দেয়, ভালো। তুমি কেমন আছো? ভালো। মায়া আসেনি? সবাই খুব দেখতে চেয়েছে, আনলেই পারতে। পাশে থেকে সবাই বলে ওঠে, কাজটা ঠিক করিসনি সাফায়াত, আমরা কত আশা করে বসেছিলাম। সাথে সাথে সাজ্জাদ মজার ছেলে বলে, আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি ওর বউয়ের ওপর তোরা সবাই নজর দিবি, এই জন্যই আনেনি। আর মেধা দেবে বদ নজর, সাথে বাকি মেয়েরাও। কোনো ঝুঁকি নিতে চায় না অসীম, বুঝলি? সাজ্জাদের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। তা দেখে বুকের ভেতর জ্বলন ধরে মেধার। নিজেকে অতি নগণ্য মনে হয়। মায়াকে নিয়ে অসীমের যে কি পরিমাণ দুর্বলতা তা মেধা এতদিনে বুঝে গেছে। সাথে অসীমের গ্রামে থাকাকালীন মায়াকেন্দ্রিক সব কিছুই। সেখানে থেকে বলতে গেলে মেধা হয়তো এখনো মিথ্যে আশা বুকে বেঁধে রেখেছে। মেধা কাতর চোখে দেখে তার প্রেমিক পুরুষকে। মেধার প্রতি মনোভাব, কথাবার্তার ধরন কি স্বাভাবিক অসীমের? সবসময় এমন। মেধাকে সে বাকি সবার মতোই দেখে। আলাদা কোনো রাগ, জেদ বা কোনো প্রকার ভিন্নতা, কাঠিন্যতা নেই তার মাঝে। না থাকাটাই স্বাভাবিক। অথচ মেধা ভাবতেই কষ্ট হয়, সাফায়াত তার নয়, কোনো অধিকার নেই, সে অন্য কোনো নারীতে আসক্ত। জীবনসঙ্গী আর শয্যাসঙ্গী হিসেবে সে মায়া নামক অতি ক্ষুদ্র তুচ্ছ আনাড়ি এক তরুণীকে বেছে নিয়েছে। তাতেই দেহ মন প্রাণ সমস্ত সঁপে দিয়েছে অসীম। বুক কেঁপে ওঠে মেধার, চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। সন্ধ্যা হতে চলেছে, কিছুক্ষণ পরে সবাই চলে যাবে। অসীমকে আলাদাভাবে কিছু বলতে চায় মেধা, কিন্তু সুযোগ হয়ে উঠছে না কোনোভাবেই। আসার পর থেকেই বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত সময় পার করছে অসীম। হুটহাট কিছু মেয়ে এসে গায়ে পড়ে যেসে কথা বলছে তার সাথে। মায়াকে নিয়েই সবার যত কথা, যেন আজ মায়া দিবস। এই মেয়েকে কেউ দেখেনি, অথচ তাকে নিয়ে সবার কি মাতামাতিটাই না হচ্ছে। মনে মনে ভীষণ বিরক্ত হয় মেধা। মেয়েগুলোকে ইচ্ছে মতো বলতে ইচ্ছে করে কত কিছু। হঠাৎ একটা ফাঁকা নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসীমকে। মূলত তারা এসেছিল বন্ধু মহল নামে এক উদ্যানে। অপরূপ সৌন্দর্য আর বিচিত্র সব গাছপালায় ঘেরা জায়গাটা। আগে তারা প্রায় সময় এখানে আসতো, সময় কাটাতো সবাই মিলে। নির্জন নিরিবিলি পরিবেশ।
দোকানপাট থেকে শুরু করে ছোট ছোট রেস্তোরাঁও আছে। বিপরীত পাশে আছে বাগান সহ পুকুর পাড়। অসীম দাঁড়িয়ে আছে সেই পুকুর পাড়ে। সন্ধ্যাবেলার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে পুকুরের পানিতে। পানির গায়ে ডুবে যাওয়া ভাঙা রোদের মৃদু আলো চিকচিক করছে। হাসি হাসি মুখ করে এগিয়ে যায় মেধা। গা ঘেঁষে দাঁড়ায় অসীমের। অসীম ভুরু কুঁচকে তাকায়। বিরক্তির রেখা চোখে মুখে স্পষ্ট। মেধা বুঝতে পারে ঠিকই, তবু দাঁড়িয়ে থাকে ওভাবেই। মায়াকে খুব ভালোবাসে সাফায়াত। অসীম ঠোঁট বাঁকায় হালকা। অবজ্ঞায় প্রশ্নের ভেতরেই যেন তার উত্তর লুকানো। কোনো সন্দেহ আছে তোমার? না, তবে তোর মুখ থেকে শুনতে চাই। অসীম দৃষ্টি স্থির করে দূরের পানিতে চেয়ে থাকে। আকাশের বুক ফুঁড়ে যেন কোনো প্রতিজ্ঞা লিখে দেয়। নির্দ্বিধায় বলতে থাকে, হ্যাঁ, এতটাই ভালোবাসি যে পৃথিবীতে যতবার জন্মানোর সুযোগ পাব ততবার মায়াকে জীবনসঙ্গী করে পাওয়ার আবেদনপত্র জমা দিয়ে আসব উপরওয়ালার কাছে। যদি আবেদন মঞ্জুর না হয় তবে আমি বলবো, যে জন্মে মায়াকে পাবো না সে জন্ম আমার প্রয়োজন নেই। মায়াকে ছাড়া আমার জীবন শুধুই শূন্যতার খাতায় লেখা এক মৃত্যু সংখ্যা মাত্র। অসীম থামে, তারপর আবার বলে, ভালোবাসা যদি নদী হয় তবে তার সব উৎস মায়া, যদি আকাশ হয় তবে তার সব নক্ষত্র মায়া। সে আমার নিঃশ্বাসের মতো অদৃশ্য অথচ অপরিহার্য। তাকে হারালে আমি বাতাস হারানো কোনো শুষ্ক বৃক্ষ হয়ে যাব। দাঁড়িয়ে থাকবো হয়তো, কিন্তু বাঁচব না। আমি মায়াকে ভালোবাসি শুধু আজকের জন্য নয়, কালকের জন্যও নয়, বরং সময় যেখানে শেষ হবে সেখান থেকেও আরও দূরে, আরও গভীরে, জন্ম থেকে জন্মান্তরে। রাত গভীর হয়েছে, তবুও চারিদিকে আলো ঝলমল। ল্যাম্পপোস্টের বাতিতে পুরো শহর ঝকমক করছে। চাঁদের আলো গলে পড়ছে কংক্রিটের রাস্তার ওপর। মায়া দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। দৃষ্টি তার টিপটিপ করা দূরের সেই তারার পানে। হাঁটু অবধি লম্বা চুলগুলো ছেড়ে দেয়া, শাড়ির আঁচল নেমে এসে মেঝে ছুঁই ছুঁই। অসীম ফিরেছে কিছুক্ষণ আগেই। মায়াকে দেখতে না পাওয়ায় সে এ ঘর থেকে সে ঘর করেও যখন খুঁজে পায়নি তখন ছাদে এসে দেখে মায়া আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। এগিয়ে যায় মায়ের পাশে। মায়াবতী। মায়া নরম চোখে তাকায়। ভীষণ অসুস্থ মনে হয় তাকে। দীর্ঘক্ষণ কাঁদলে যেমন লাগে ঠিক তেমন হয়েছে মুখখানা। অসীম আলতো করে গাল গলিয়ে জিজ্ঞেস করে, মন খারাপ? আমি গিয়েছিলাম এজন্য? না। তাহলে? অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করে মায়ের উত্তর শুনতে। খানিকক্ষণ নিশ্চুপ থাকার পর মায়া বলে, একটা কবিতা শুনবেন? বলো। মায়া দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করে, রাতের তারায় চেয়ে থাকি আকাশ পানে, সেই আলো ঝরে পড়ে মোর নয়নে। ভাবি, ওই আলো কি মায়ের আঁচল, নাকি ছায়া তার স্নেহের কোল? মা বুঝি সেদিন দাঁড়িয়েছিল দূরে, বলে গিয়েছিল কোনো গোপন সুর। আজও শুনি বাতাস বেয়ে ডাকছে আমায় মায়ের গানে। বুকের ভেতর ব্যথা জমে, প্রশ্ন জাগে মনে, মাকে আমার মনে না পড়ে। তবু হৃদয়ে খোঁজে তাকে, প্রতিদিন অকারণে। মায়া কাঁদছে, তবে নিঃশব্দে না, অনেকটা হু হু শব্দ করে। দুহাত মুখ আড়াল করে কাঁদছে মেয়েটা। এমন করুণভাবে কান্নার শব্দে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে অসীমের। মায়াকে কাছে টানতেই জাপটে ধরে অসীমের বুকে মুখ লুকায় সে। কাঁদতে থাকে অঝরে। অসীম বুঝে ফেলে মায়ের কান্নার কারণ। তার নিজের চোখের কোণেও চিকচিক করে অশ্রুকণা। ভীষণ কষ্ট লাগে মায়ার জন্য। এমনই কিছু একটা সে গত কিছুদিন যাবত সন্দেহ করে আসছিল। মায়া নিশ্চয়ই ডায়েরিটা পড়েছে, যেটা তার থেকে অসীম এতদিন লুকিয়ে রেখেছিল। মায়া এতদিন যাদের নিজের বাবা মা বলে জেনে এসেছে, সে যে আসলে তাদের কেউ না, এই গোপন সত্যিটা অসীম কোনোভাবেই জানতে দিতে চায়নি তাকে। তবে যে মনটা ভেঙে যাবে মায়ার। মায়া সরোয়ার আর মুর্শিদার নিজের সন্তান না, পলাশ তার নিজের ভাই না। এই অপ্রিয় গোপন সত্যিটা মায়া জানে। তার বাবার সেই ডায়েরিতে সমস্ত কিছু লেখা আছে, যেটা ছোটবেলা থেকেই মায়ার নাগালের বাইরে ছিল।
এমনকি অসীম নিজেও বিয়ের আগে থেকেই এটা জানত, কিন্তু মায়াকে জানতে দেয়নি। কোনোভাবেই যেন মায়া জানতে না পারে, সেজন্য ডায়েরিটা আড়াল করে লুকিয়ে রাখত সে। মায়ার জীবনের কালো অধ্যায় মায়া আজ জানে। সে যে এক ভেসে আসা মেঘের মতোই, যার আগমনে পৃথিবীটা হাসলেও হাসি ফোটেনি নিজের আপনজনের মুখে। যে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে সঙ্গে করে এনেছিল নিতান্ত এক উপেক্ষা আর অবহেলা। জন্মের পর যার ভালোভাবে চোখ মেলে দেখা হয়নি নিজের জন্মদাতা পিতামাতাকে, তার আগেই তার স্থান হয় অনাথশালায়। মায়ার আসল ঠিকানা কদমপুর গ্রাম নয়, চন্দনপুর লালপাহাড় নামক কোনো এক ভিনদেশে। সে এক নির্দয় পাষাণ পিতার কন্যা, যার পিতা একজন জমিদার বাদশাহ খান। মায়ের নাম দিলরুবা এবং নিজের জন্ম নাম হচ্ছে গুলবাহার। মায়ের বাবা জমিদার বাদশাহ খান ছিলেন এক নির্দয় পাষাণ্ড ব্যক্তি, যার গর্জনে কেঁপে উঠত সমস্ত আকাশ বাতাস। পুরো চন্দনপুর মাথা নুয়ে থাকে যার ভয়ে। জমিদার আর দিলরুবার শেষ সন্তান মায়া। মায়ার আগে দিলরুবা বহুবার সন্তান জন্মদান করেছে, কিন্তু জমিদার বংশের আলো হয়ে উঠতে পারেনি কেউই। প্রতিবারই জন্মের পরপরই বা গর্ভাবস্থায় দিলরুবার সন্তান মেরে ফেলা হয়েছে, দুটো সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। জমিদার তার লোকজন দিয়ে এসব করাতো, এমনকি জন্মের পর কোনো সন্তানের মুখ পর্যন্ত সে দেখেনি, কারণ প্রতিবারই দিলরুবা কন্যা সন্তান জন্ম দিয়েছে, যা জমিদার বাড়িতে ছিল অভিশাপ। শেষ যখন মায়া হয় তখন আর কোনোভাবেই দিলরুবা সন্তানহারা হতে চায়নি। সে বুকে আগলে রাখতে বহু কষ্ট করেও ধরে রাখতে পারেনি মায়াকে। জমিদার তার লোকেদের দিয়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতককে পাহাড়ে ফেলে আসতে বলেছিল, কিন্তু দিলরুবা সহ জমিদার বাড়ির গুরুজনেরা, এমনকি সমস্ত গ্রামের লোকেরা জমিদারের কাছে প্রাণপণে মায়ের জীবন রক্ষা করার আকুতি জানায়। তারা আর সহ্য করতে পারে না তার এমন কঠোরতা। জমিদার যখন দিলরুবাকে বলে গুলবাহারের বয়স যেদিন 18 হবে সেদিনই তাকে এ বাড়িতে সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তারপরেই তাকে বিবাহ দিয়ে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তার আগে গুলবাহারের কোনো অস্তিত্ব যেন এই জমিদার বাড়িতে না থাকে। এর আগে দিলরুবা কোনোভাবেই সে সন্তানের মুখোমুখি হতে পারবে না। যদি দিলরুবা 18 বছর মেয়ের জন্য অপেক্ষা করতে পারে তবে গুলবাহারকে বাঁচাতে পারবে, না হলে গুলবাহারকে পাহাড় থেকে ফেলে আসা হবে। দিলরুবা মেনে নেয় জমিদারের সেই কঠিন শর্ত। এরপর গুলবাহারকে রেখে আসা হয় লাল পাহাড়ের পাশে খ্রিস্টীয় এক অনাথশালায়। অনাথশালার সকলেই গুলবাহার আর জমিদার বেগমের এমন দশা দেখে ভীষণ অবাক হয়। এমন চাঁদের মতো সৌন্দর্যের অধিকারী এক নবজাতকের প্রতি কোন পিতা এতটা নিষ্ঠুর হতে পারে কেউই কল্পনা করতে পারেনি। অপরদিকে মুর্শিদার গর্ভে যতবারই সন্তান আসত জন্ম নেওয়ার আগেই মারা যেত। কোনোভাবেই সে সন্তানের মুখ দেখতে পারেনি। দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া শুরু হয় তার। এর বহু বছর পর আবার সে গর্ভধারণ করে। গর্ভের সন্তানের বয়স যখন 7 মাস, তখন কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে সে চন্দননগর লাল পাহাড়ের কথা জানতে পারে। সেখানে কোন এক মাজার আছে যেখানে গেলে তার সন্তান আর ক্ষতি হবে না। আর কোনোভাবে সন্তান হারা না হওয়ার আশা বুকে নিয়ে সরোয়ার মুর্শিদাকে নিয়ে পাড়ি দেয় সে লাল পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছানোর পর মাজারে যাওয়ার পথেই মুর্শিদার গর্ভপাত হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে মুর্শিদা। পাগলামি বেড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। আটকানোর দায় হয়ে পড়ে মুর্শিদাকে। চিৎকার করে কাঁদতে কাঁদতে জ্ঞানহারা হয়ে যায়। পাশে থাকা অনাথশালা থেকে ছুটে আসে সকলেই। তারা আশ্রয় দেয় সরোয়ার আর মুর্শিদাকে। সেখানকার মাদার সমস্ত ঘটনা শোনার পর তারা অনাথশালা থেকে বাচ্চা দিতে চায় মুর্শিদাকে। মুর্শিদার ওই সময় চোখ পড়ে চাঁদমুখ ঝলমলে ফুটন্ত এক নবজাতকের ওপর। গুলবাহারকে কোলে তুলে জাপটে ধরে রাখে বুকের সাথে, হাউমাউ করে কাঁদতে থাকে চিৎকার করে। কিন্তু গুলবাহারকে অনাথশালার কেউই কোনোভাবে দিতে রাজি হয়নি। কিন্তু মুর্শিদা আর সরোয়ারের অসহায়ত্ব দেখে মাদারের মায়া হয়। তাছাড়া একদিনের বাচ্চাকে রাখতে তারা নিজেরা বড্ড মুশকিলে পড়ে যায়।
মুর্শিদা তার সমস্ত অলংকার খুলে মাদারকে দিয়ে দেয়, বিনিময়ে গুলবাহারকে চায়। মাদার সব ঘটনা খুলে বলার পর শর্ত জুড়ে দেয়, গুলবাহারের বয়স ঠিক 18 পড়লে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে, এমন শর্ত শুনেও মুর্শিদা হাসি মুখে মেনে নেয়। তারপর থেকে গুলবাহারের নাম বদলে মায়া রাখা হয়। মায়াকে পেয়ে মুর্শিদা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, বুকে আগলে লালন পালন করতে থাকে তাকে। দিন যত যেতে থাকে মায়ার সৌন্দর্য বাড়তে থাকে, মায়ার প্রতি মায়া জন্মাতে থাকে সকলের। আশেপাশে সকলেই দেখে, মুগ্ধ হয়ে যায়। সকলের ভীষণ আদরে হয়ে ওঠে মায়া, সবসময় তাকে চোখে চোখে রাখতে শুরু করে মুর্শিদা। কাজ ছাড়া হলেই যেন প্রাণ হারিয়ে যায় তার। এইভাবেই বড় হতে থাকে সে। এর কয়েক বছর পর স্বাভাবিকভাবেই পলাশের জন্ম হয়। তারপর থেকে নিজের ভাই বোন হিসেবে বড় হয় দুজনেই। যে সমস্ত কথা আজ পর্যন্ত কেউ জানে না, কিন্তু সরোর বহু পুরনো সেই ডায়েরিখানায় সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা ছিল, যা কখনো কেউ ছুঁয়ে দেখার সাহস করেনি। তবে ভাগ্যবশত অসীম সেটা পেয়েছিল, আর তারপর মায়া। আর এটাই চরম সত্য আর স্বাভাবিক, যা কোনো একদিন হবারই কথা ছিল। পৃথিবীতে আজ অবধি কোনো প্রিয় অপ্রিয় গোপন বলে কিছু থাকে না, একদিন মুখোমুখি হতে হয় সব সত্যের সব গোপনের। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। মায়ার শরীর খুব একটা ভালো না, তবুও কলেজ গিয়েছে। সকালে অসীম তাকে নামিয়ে দিয়ে এসেছিল কলেজে। গত কিছুদিন যাবত পড়াশোনায় মনোযোগ ছিল না মায়ার। মনের ওপর দিয়ে ঝড় বইছে তার। কোনোভাবেই যেন স্বাভাবিকভাবে মনটাকে গুছিয়ে নিতে পারছে না। মায়ার আসার সময় হয়ে গেছে। অসীম তার অফিস থেকে গাড়ি নিয়ে আনতে গেছে মায়াকে। মাঝপথে মেধার সাথে দেখা। অসীমকে দেখে মেধা গাড়ি থামাতে বলে, তারপর উঠে বসে গাড়িতে, যেন অসীম তার জন্য এসেছে। ভুরু কুঁচকে তাকে অসীম প্রচণ্ড বিরক্ত হয় মেধার এমন কাণ্ড দেখে। মুখে কিছুটা গাম্ভীর্য বজায় রেখে মেধার উদ্দেশ্যে বলে, মায়াকে আনতে যাচ্ছি, তুমি এখন নেমে গেলে ভালো হয়। মেধা বিনয়ের সুরে বলে, মায়ার কলেজ পাওয়ার আগে নামিয়ে দিও, সামনে একটু প্রয়োজন ছিল। অসীম কিছু বলে না, বিরক্ত হয়ে গাড়ি ছেড়ে দেয়। কলেজ থেকে বেরিয়ে গেটের এক কোণায় রাস্তার উপর দাঁড়িয়েছিল মায়া। রাস্তা পার হতেই পাশে থেকে হঠাৎ অপরিচিত এক কণ্ঠস্বর শুনে থেমে যায়। মায়ের নাম ধরে ডাকছে। লম্বা চওড়া মতন অচেনা এক ভদ্রলোক, পরনে কালো রঙের প্যান্ট আর মেরুন শার্ট, মুখে হালকা হাসি নিয়ে মায়ের দিকে এগিয়ে আসে। তুমি মায়া না? মায়া ভীষণ অবাক হয়, ভয় পেয়ে যায় খানিকটা। এই অচেনা শহরে সে কাউকেই চেনে না, এমনকি তাকেই কারো চেনার কথা না। মায়া আমতা আমতা করে বলে, জি। প্রবল উৎফুল্ল হয়ে ছেলেটা হাত বাড়িয়ে দেয় মায়ের দিকে। হ্যালো, আমি তানভীর আহমেদ। মায়াকে চুপচাপ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর হাসতে হাসতে আবার বলে, চিনতে পারছো না? না চেনারই কথা, আমি নিজেও তোমাকে চিনতাম না। সেদিন তোমাকে এখানেই দেখছিলাম। মা বলছিল তুমি মুর্শিদার খালার মেয়ে মায়া, কিন্তু তোমার সাথে সেদিন কথা বলার সুযোগ ছিল না। তার আগেই তুমি চলে গিয়েছিলে। সেই ছোটবেলায় একবার তোমাকে দেখেছিলাম। কত বড় হয়ে গেছো, দেখতে তো অপসরা, মাশাল্লাহ। মায়া হকচকিয়ে যায়। এক নাগারে তানভীরের কথা বলার ভঙ্গি দেখে মনে মনে কিছুটা বিরক্ত হয়, তবে ভাবভঙ্গি স্বাভাবিক। তানভীর ছেলেটা আবারও নিজে থেকে বলতে শুরু করে, তুমি নিশ্চয়ই এখনও কিছু বুঝতে পারোনি? জি না। আরে আমি তোমার পারুল খালার ছেলে তানভীর। ও আচ্ছা, পারুল খালা কেমন আছে? ভালো আছে। তোমাকে নিয়ে প্রায় কথা তোলে মা। তোমার বিয়েতে যেতে পারেনি। তোমার যেদিন বিয়ে সেদিন আমি দেশে ফিরছি, সেজন্য মার যাওয়ার সুযোগ হয়নি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালো, চলো রাস্তা পার হও। এভাবেই টুকটাক কথা চলতে থাকে মায়া আর তানভীরের মাঝে। দূরে থেকে গাড়িতে বসা মেধা আর অসীম দুজনের চোখে পড়ে যায় মায়ার সাথে তানভীর ছেলেটা কত পরিচিত আর কাছের মানুষের মতো হাসতে হাসতে রাস্তা পার হওয়ার দৃশ্য। মেধা খানিকটা ব্যঙ্গাত্মক হাসি নিয়ে রসিকতার ছলে বলে ওঠে, মায়া খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না সাফাত? এ কদিনেই বন্ধু জুটে গেছে, বেশ ভালো। যাই হোক, ওকে নিয়ে বাসায় যেও বাই। মেধার কথা শুনে মাথার ভেতর চক্কর দিয়ে ওঠে অসীমের। শুকনো ঢোক গিলে নেয়, বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। দ্রুত গাড়ি স্টার্ট করে এগিয়ে যায় মায়ের সামনে। মায়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে মায়ের হাত ধরে বলে, চলো।
পাশে থাকা তানভীর বিনয় হেসে বলে, আপনি মায়ের হাজব্যান্ড? কেমন আছেন? আমি তানভীর, মায়ের আত্মীয়। অসীম ভুরু কুঁচকে অন্যদিকে তাকে বলে, আচ্ছা। মায়ার দিকে তাকে বলে, গাড়িতে উঠে বসো। মায়া গাড়িতে উঠে বসে। অসীম গাড়ি স্টার্ট দিয়ে গম্ভীর মুখে তাকিয়ে থাকে সামনে। মুখে কোনো কথা নেই। মায়া আস্তে করে বলে, আপনি কি রাগ করেছেন? কেন? না এমনি, আসলে তানভীর ভাই আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়। আমি সেভাবে চিনি না, নিজেও মা চেনে। অসীম থতমত মুখ করে বলে, যাকে চেনো না তার সাথে রাস্তা পার হতে হবে কেন? মায়া চুপ হয়ে যায় অসীমের কথায়। কি বলবে বুঝতে পারে না, তবে অসীম যে সামান্য রাগ করে আসছে তা বুঝতে পারছে। অসীম হঠাৎ গাড়ি থামিয়ে চুপচাপ বসে থাকে। মায়া বলে, কি হলো? অসীম মায়ের হাত টেনে তার বুকের ওপর রেখে বলে, দেখছো কতটা অস্থির আমি? মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। অসীমের বুক সমানে ধরফড় করে যাচ্ছে। কেন এমন হচ্ছে সে জানতে জিজ্ঞেস করে। হঠাৎ এমন হলো কেন? অসুস্থ লাগছে? অসীম রাগ মিশ্রিত স্বরে বলে, তোমার বুঝতে হবে না, আর বাইরে কারোর সাথে কথা বলবে না কখনো। সে তোমার যতই পরিচিত হোক, তোমাকে নিয়ে আমার ভয় হয়। মায়া বাধ্যমের মতো বলে, আচ্ছা। অসীম একটা বড় শপিং মলের সামনে গাড়ি দাঁড় করিয়ে মায়াকে ভেতরে বসিয়ে চট করে মলের ভেতর ঢুকে পড়ে। মায়া বসে বসে অপেক্ষা করতে থাকে। হঠাৎ কিছুটা দূরে একটা পরিচিত মুখ সামনে পড়ে মায়ার, কিন্তু সে কে বা কেমন পরিচিত সঠিকভাবে মনে পড়ে না। বারবার মাথা খাটিয়ে মনে করার চেষ্টা করে। অনেকক্ষণ ভাবার পর মনে হয় লোকটাকে মায়া তাদের গ্রামের মেলায় ভেতর দেখেছিল, যে কিনা মায়ের পিছু নিয়েছিল, বিরক্ত করছিল। এই সেই লোকটা। আরও দুটো লোকের সাথে সে খুব ব্যস্ত ভঙ্গিতে কথা বলছিল, যেন খুব তাড়ায় আছে। একটু পর আরও একটা চেনা মুখ সামনে আসে মায়ার। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। গ্রামের রফিক কাকা তার সাথে। রফিক কাকা কি করে এখানে আসবে, আর এই লোকের সাথেই বা কেন? কি করতে এসেছে রফিক? শহরে তো তার কোনো আত্মীয় নেই, তাছাড়া গ্রামের ক্ষেত খামার ছাড়া বাইরের জগতের প্রতি তার চেনা জানা নেই। অতি সাধারণ সে, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে না মায়ার। পরনে তার প্যান্ট, শার্ট, চামড়ার জুতো, মাথায় ক্যাপ। অসীম শপিং মলের ভেতর থেকে বেরিয়ে এসে মার হাতে একটা প্যাকেট দিয়ে বলে, এই ড্রেসটা সেদিন অর্ডার করে গিয়েছিলাম, আজ দেওয়ার কথা ছিল, এটা তোমার জন্য, ধরো। মায়া আনমনা হয়ে প্যাকেটটা হাতে নিয়ে বলে, দেখুন সামনে, ওইটা রফিক কাকা না আমাদের গ্রামের? আরে ওই লোকটা মেলায় আমাকে বিরক্ত করছিল, সে না? চিনতে পারছেন? অসীম কিছুক্ষণ ভেবে তারপর বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দেখতে দেখতে রফিক সহ ওই লোকটা একটা গাড়ি ধরে চলে যায় একসাথে। মায়া তাকিয়ে থাকে সেদিকে। অসীম বলে, কি ভাবছে এত ধ্যান ধরে? বাদ দাও, তোমাকে খুব ক্লান্ত লাগছে, বাসায় চলো। মায়া আর কিছু ভাবে না, মনোযোগ ঘুরিয়ে স্বাভাবিক হয়ে বলে, চলুন। রাতে মায়া যখন নিজের পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছিল, তখন অসীম এসে এক পাশে দাঁড়িয়ে থাকে। মায়া সেদিকে খেয়াল করে না। অসীম এক মনে দেখতে থাকে মায়াকে। মায়া হঠাৎ অসীমকে খেয়াল করতে লজ্জা পেয়ে যায়। স্বাভাবিক হয়ে বসে চোখ মুখ ডলতে ডলতে বলে, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। আপনি এখনো ঘুমাননি? অনেক রাত হয়েছে। অসীম মায়ের সামনে অন্য একটা চেয়ার টেনে বসে বলে, তোমার পড়া শেষ হয়নি? তুমিও তো জেগে আছো, তা আমিও ঘুমাইনি। তাছাড়া তোমাকে ছাড়া আমার এখন ঘুম হয় না। মায়া লজ্জা পেয়ে মাথা নুয়ে বলে, আমি চোখে মুখে পানি দিয়ে আসছি, আপনি বিছানায় যান। মায়া ফ্রেশ হতে যাবে, তখন অসীম মায়ের হাত ধরে ফেলে, নিজের বুকের ওপর টান মেরে বলে, ঘুমাবো না, আজ থাক। মায়া বলে, কেন? অসীম বলে, ঘুম আসছে না? তোমার জন্য যে ড্রেসটা এনেছি দেখেছ? কেমন বললে না তো? খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তোমার পছন্দ হয়েছে? তাহলে এখন একবার পড়বে? এখন এত রাতে? কাল না হয় পড়বো। অসীম ছেড়ে দেয় মায়াকে। খানিকটা দূরে গিয়ে বলে, থাক, পড়তে হবে না, ঘুমিয়ে পড়ো। মায়া বুঝতে পারে অসীমের মন। সে আলমারি থেকে জামাটা বের করে ওয়াশরুমে গিয়ে পড়ে অসীমের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসীম মায়াকে দেখে মিষ্টি হাসে। কালো রঙের জর্জেট একটা লম্বা গাউন, নিচের অংশ জুড়ে ভারী পাথরের কাজ বসানো, বুকের কাজটায় ঝলমলে কালো ছোপ পাথরের নকশা করা, হাতটা পুরোটাই ফিনফিনে পাতলা। মায়াকে বেশ সুন্দর লাগছে দেখতে। মায়ের লজ্জা করে এমন পোশাক অসীমের সামনে পরতে। সে কখনো সালোয়ার কামিজ আর শাড়ি ছাড়া কখনো এমন দামি আর আনকমন পোশাক পরেনি। অসীম মায়ের কাছাকাছি দাঁড়িয়ে বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মায়াবতীকে, তুমি সত্যি অপরূপা মায়া, বারবার মাথা ঘুরিয়ে দাও আমার। বলেই সে দু হাতে আলতো করে মায়ের গালে হাত রাখে।
কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আবারও ডুবতে চেয়েছি তোমার সুখের সাগরে। মায়া লজ্জা পেয়ে চোখ বুজে থাকে। অসীম মিটমিট করে হেসে বলে, তোমার নামটা মায়াবতী না হয়ে লাজবতী হলে ভালো হতো। এত লজ্জা পাও কেন তুমি? আমি পরপুরুষ না, আমি কিন্তু তোমার স্বামী হই। মায়া আবারও মাথা নিয়ে বলে, জানি তো। অসীম চোখের পলকে কোলের ওপর তুলে নেয় মায়াকে। মায়া চোখ মুখ খিচে শক্ত করে গলা জড়িয়ে থাকে অসীমের। অসীম মায়ের মুখের উপর ঝুঁকে বলে, চোখ খোলো লাজবতী, এমন করলে উন্মাদনার মাত্রা বেড়ে যাবে আমার, তুমি সইতে পারবে